হাই এভরিওয়ান, আমি অরিত্র। এখন আমাদের সাথে রয়েছে সৌভিকদা এবং সুজয়দা। সৌভিকদা ডিরেক্টর বুমেরাঙের এবং সুজয়দা এডিট করেছেন। আর সুজয়দা এর আগে টনিক, প্রজাপতি প্রধান এই ধরনের এত সাকসেসফুল ছবিরও এডিটার। তো সবচেয়ে প্রথমে সৌভিকদার কাছে আসবো। সৌভিকদা, এই পুনরায় রবি রায় এই নাটকটা মানে কি দেখে ভাবলে যে এটাকে অ্যাডাপ্ট করা যেতে পারে ফিল্মে এবং কেন? হ্যাঁ, পুনরায় রবি রায় নাটকটা যে কারণে ছবিতে অ্যাডাপ্ট করার কথা ভেবেছিলাম, তার প্রথম শর্ত আর কারণ ছিল বিনোদন। মানে বাংলা একটা নাটক, সেখানে এত মানে মানে বাংলা নাটক তো সবসময় বিনোদনকেই প্রাধান্য দেয় না, তার অনেক রকম সোশ্যাল ইস্যু নিয়ে তারা কথা বলে, অনেক রকমের সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলে। কিন্তু পুনরায় রবি রায় সেইগুলো সঙ্গে সঙ্গে এর বিনোদনের যে পরিমাণটা ছিল সেটা একদম আমার মনে হয় সিনেমার জন্য ঠিকঠাক। এবং সেখানে আরও কিছু ইউনিক জিনিস ছিল, যেটা বললাম যে সাইফাই একটা ব্যাকড্রপে একটা পুরো দস্তুর কমেডি, যেটার কমেডি অফ এরর্স ফর্মটা মূলত ছিল ওখানে। তো এবং আমি যখন ওই নাটকটা দেখছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে দর্শক মানে বুঝতে পারছিলাম কি, আমি চোখের সামনে দেখছিলাম দর্শক কীভাবে রিয়্যাক্ট করছে, কীভাবে তারা মজা পাচ্ছে, প্রত্যেকটা যে সিচুয়েশনাল কমেডি ছিল সেগুলোতে তারা কীভাবে এনজয় করছে। তো আমি তখনই ভাবছিলাম যে এটার কোনো যদি সিনেম্যাটিক অ্যাডাপ্টেশন করা যায় তো তারপর করা। তো আমি জাস্ট একটু বলে দিই, এই পুনরায় রবি রায় নাটকটা লিখেছেন জিৎ সাতরাগ্নি বলে একজন লেখক। উনি আগেও অনেকগুলো নাটক লিখেছেন, তার অনেক উপন্যাস প্রকাশিতও হয়েছে। আর নাটকটা পরিচালনা বা নির্দেশনা করতেন সেই সময় ফাল্গুনী চট্টোপাধ্যায়। সুজয়দা, আপনার কাছে আসবো। যখনই ধরুন মানে আমরা যখনই সুপারস্টার জিতের ছবি বুঝি, সেখানে একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার থাকে, ঠিক আছে? আপনি এর আগে ধরুন যখনই আপনি সুপারস্টারের ছবি কেটেছেন, দেবের ছবি কেটেছেন, কিন্তু যে ছবিগুলো সেগুলো হয়েছে সেগুলো অনেক বেশি গ্রাউন্ডেড ছবি। এখানে জিনিসপত্র লার্জার দ্যান লাইফ হচ্ছে। তো লার্জার দ্যান লাইফ ছবির মধ্যে আমরা দেখি একটা স্টাইলাইজেশন আসে এডিটের মধ্যে, র্যাম্পিং আসছে, ইত্যাদি আসছে, অনেক কিছু হচ্ছে। তো সেই ব্যাপারটা মানে কীভাবে এনশিওর করেছিলেন যে আমি আমার নিজের এডিটিং স্টাইলের মধ্যে কি চেঞ্জটা আনবো, যেটা আর কি এই নেচারটাকে শ্যুট করতে পারে? চেঞ্জ না, মানে এডিটিং স্টাইল কি দাঁড়াবে সে তো মেটেরিয়ালটার ওপর, পরিচালক কি চাইছেন তার ওপর, এবং কে অভিনেতা আছেন তাকে জাস্টিফাই করার জন্য কী ধরনের শর্ট বা স্কেল শর্ট নেওয়া হয়েছে, ভ্যারিয়েশন আছে, তো তার ওপর নির্ভর করে। তো মেটেরিয়ালটা যেভাবে এসছে সেই অনুযায়ী স্টাইলটা তৈরি হয়েছে। এটা একটা মানে লার্জার দ্যান লাইফ জিনিসটাকে সাপোর্ট দেওয়ার যেমন চেষ্টা করা হয়েছে, তার সাথে গ্রাউন্ডেড ব্যাপারটাও আছে, দুটোর একটা মিশেল আছে, গল্পটাই যেমন দরকার আর কি। সৌভিকদা, তুমি তো রূপকলা কেন্দ্র থেকে পড়েছো, তো ফিল্ম স্কুলে তো মানে একটা অ্যান্টি কমার্শিয়াল ছবি ব্যাপার তো থাকে, এটা তো মানে আমরা দেখেছি। আমি সেই অ্যান্টি কমার্শিয়াল ছবির অ্যান্টি ছিলাম। তো সেইখান থেকে মানে তুমি কি প্রথম থেকেই মানে এটা ছিল যে না আমি এই ধরনেরই ছবি করতে চাই, নাকি এটার সাথে অ্যাডজাস্ট করতে কোনো রকম সমস্যা হয়েছে? না, আমার প্রথম থেকেই ভিশন পরিষ্কার ছিল। কারণ আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার মানে ইন্টারভিউ সেশনে যখন ভর্তির আগে যে তোমার সবচেয়ে পছন্দের পরিচালক এবং সিনেমা কি, আমি বলেছিলাম আমার সবচেয়ে পছন্দের সিনেমা হচ্ছে দ্য কিড আর চার্লস চ্যাপলিন, ডিরেক্টর অ্যাক্টর। তো আমার প্রথম থেকেই সহজ সরল বিনোদনের প্রতি আমার ইচ্ছেও ছিল সেইটা করার, এবং সেটাই আমাকে আকর্ষিত করতো। তো এটা ফিল্ম স্কুলে মানে আরেক শ্রেণী হয় যারা একটু বলে এক্সপেরিমেন্টাল ছবি করবে, মানে ধরো প্রদীপ্তদা তোমাদের স্কুলে সিনিয়র, প্রদীপ্তদা যে ধরনের কাজ করছে মানে সেটাকে একটা ফিল্ম স্কুলের নজরে আর কি খুব হাই আর্ট হিসেবে ধরা হয়। তো সেখানে কখনো ক্রিটিসিজম ফেস করতে হয়নি? ক্রিটিসিজম ফেস বলতে হ্যাঁ, অনেকে পছন্দ করে না। হ্যাঁ, এবার কোনটা আর্ট আর কোনটা আর্ট নয় সেটা তো খুব আপেক্ষিক ব্যাপার। মানে সেটা কে কি কার সঙ্গে তুলনা করছে তার উপরে নির্ভর করে। মানে তুমি যখন বলছো এটা আর্ট ধর্মী, তখন তোমার মাথায় একটা প্যারামিটার রয়েছে, সেই বেসিসে বলছো, সেই বেসিসে এটা আর্ট ধর্মী। আবার আর একটা ছবিকে তুমি কমার্শিয়াল ইয়েতে ফেলছো। এবার সেই প্যারামিটারটা যদি স্কেল আপ করে দাও, তখন তুমি যেটাকে আর্ট বলছো তখন সেটা কি আর থাকবে? তুমি যদি একটা তারকভস্কির ছবির পাশে ওটা রাখো, তখন তো সেই ছবিটা অনেকটা জোলো হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় এইভাবে ভাগ করাই উচিত না। হ্যাঁ, মানে ভালো ছবি অথবা খারাপ ছবি, এবং প্রত্যেকটা ছবি তার নির্দিষ্ট অডিয়েন্সের জন্য তৈরি হয়। আর আরেকটা কথা, যে
এই যে পার্টিকুলার যখন নাটক থেকে অ্যাডাপ্ট করছো ছবির মধ্যে, এবং আমরা ছবির মধ্যে দেখছি অনেক কিছু লার্জার দ্যান লাইফ হচ্ছে, ট্রেলার লেভেল থেকে সেটা ক্লিয়ার, তো সেই কী কী চেঞ্জেস ইনকর্পোরেট করেছো এবং মানে সেটা মাথায় রেখে স্ক্রিপ্টের মধ্যে যে আমার অরিজিনালটার এসেন্সটা যেন নষ্ট না হয়ে যায়? কারণ আমরা নাটকের ধরো স্লিউথ বলে যে গল্পটা বারবার ছবি হয়েছে, এখানেও টিকটিকি হয়েছে রিসেন্টলি, কিন্তু ওটা একটা মানে চেম্বার ড্রামা, হ্যাঁ সেই ইন্ট্যাক্টটা রেখেছে তারা ওটা, কিন্তু তুমি অনেক কিছু করছো, এই সুপার বাইক নিয়ে আসছো ইত্যাদি করছো, অনেক কিছু দেখাচ্ছ, তো সেখানে ওই ব্যালেন্সটা করা যে আমার এসেন্সটাও থাকবে অ্যাট দ্য সেম টাইম আমি লার্জার দ্যান লাইফও করছি, সেইটা কীভাবে স্ক্রিপ্ট লেভেলে করলে? হ্যাঁ, ওই আমি যখন নাটকটা দেখেছিলাম তখন পরিষ্কার দেখে বোঝা যাচ্ছিলো ওর আত্মাটা হচ্ছে ওই ভ্রান্তিবিলাস বা কমেডি অফ এডর্সের, তো সেইটা আমি অ্যাডপ্ট করেছিলাম, সেই মূল কোর জায়গাটা এক রেখেছিলাম, কিন্তু সেটাকে আমি প্রেজেন্টেশন করেছি বা সিনেমাটিক অ্যাডাপ্টেশনটা করেছি, তাতে অনেকগুলো চেঞ্জ করেছি। তো সেটা করতে গিয়ে আমার মাথায় রাখতে হয়েছে যে এটা পরিবারের সবাই যেন মজা করে দেখতে পায়, বাচ্চাদের জন্য কিছু জিনিস এলিমেন্ট অ্যাড করা হয়েছে, বা ইয়াং জেনারেশনের জন্য কিছু জিনিস অ্যাড করা হয়েছে, যেরকম সৌরভ আর দেবচন্দ্রিমার গোটা ট্র্যাকটাই আমার অ্যাড করা, যেটা নাটকে ছিল না। আর এরকম অনেক জিনিস মানে ছোট 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 করে, এবং সিনেমাটা তো অনেকটা ভাস্ট একটা অডিয়েন্সের জন্য তৈরি করা, তো সেইটা মাথায় রাখতে হয়, এবং সবাই যাতে সিনেমাটার সঙ্গে নিজেকে কোথাও না কোথাও রিলেট করতে পারে। এর যে মূল ক্যারেক্টার সমর সেন যার কথা বলি, সে কিন্তু দেখো তার ক্রাইসিসটা কিন্তু ওইটাই, মানে স্বপ্ন না ও স্বপ্ন পূরণ করবে সে, নাকি তার মানে ফ্যামিলিকে চালাতে তাকে চাকরি করতে হবে। আমরা তো কোথাও গিয়ে সবাই এই ক্রাইসিসটাই পড়ি যে আমি যেটা ইচ্ছা করছি সেটা কি করতে পারবো আমার দৈনন্দিন জীবনের বা কেরিয়ারটা ছেড়ে, তো সেই ক্রাইসিসটাও রয়েছে। তো সেইগুলোই মানে সাধারণ মানুষ যাতে রিলেট করতে পারে, নিজের বেসিক জায়গাগুলোর সঙ্গে রিলেট করতে পারে, সেইগুলো আরও ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। সুজাতা, আপনার কাছে আসবো। আজকাল রিলসের যুগ চলে এসেছে, 30 সেকেন্ড 60 সেকেন্ডের লোকে ভিডিও দেখছে, লোকের বড়া হচ্ছে, এরকম রিসার্চ হচ্ছে আর কি, পেপার্স বেরিয়েছে যে অ্যাটেনশন স্প্যানটা কমে যাচ্ছে, দর্শক এ করতে পারছে না, ওই জন্য চারিদিকে আপনি যদি দেখেন লোকে বলছে ছবির লেন্থ কমাও, ঠিক আছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমালের মতো ছবি আসছে 3 ঘন্টা 27 মিনিট কিন্তু হোল্ড করছে, তো সেখানে একটা সিন মানে লম্বাও হচ্ছে না, আবার যেন প্রচণ্ড ফাস্ট বেরিয়ে যাচ্ছে না। এই জিনিসটার আপনি জাজমেন্টটা মানে দেওয়াটা একটা এডিটারের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন এই রিলস টিলস এত কিছু সোশ্যাল মিডিয়া চলেছে, মানে কীভাবে আর কি মানে এই জাজমেন্টটা দেওয়া? এইটা সম্পাদকের কাছে এবং পরিচালকের কাছে এইটা একটা খুব সমস্যার জায়গা, কারণ আমরা ছবিটা এডিট করার পর যখন দেখি আর কি, তো সেই সারল্যটা বজায় রাখা, আমি মানে বিষয়টার মধ্যে না ঢুকে গিয়ে একজন দর্শক হিসেবে ডিস্টেন্স রেখে দেখা যাচ্ছে সঠিক জাজমেন্ট দেওয়া যায়, সেটা খুব কঠিন আর কি। সেইটা কাজ করতে করতে একটা তৈরি করেছি যাতে বারবার দেখার পরেও সেই ডিস্টেন্স নিয়ে দেখতে পারি, সেইটা খুব কঠিন, এবং কিন্তু সেটা বলবো যে একটা তৈরি করতে হয়, বা একটা সম্পাদকের একটা বড় গুণ যেটা থাকা দরকার আর কি। তো এইবার হচ্ছে কোনো দৃশ্যের কি মাপ হবে সেটা সেই দৃশ্যের ওপর, সেই বিশেষ দৃশ্যের উপর এবং নির্ভর করে, যেমন তার আশেপাশের দৃশ্য, গোটা ছবির লেন্থ, সব কিছু মিলিয়ে সেই ছবির অভিনয়, কতটা মেটেরিয়াল আছে, কতটা নাটক আছে, তো সব মিলিয়েই স্থির হয়। খালি মানে যদি যথেষ্ট মেটেরিয়াল থাকে তাহলে এটা দীর্ঘ সিনেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আবার অনেক সময় দেখি একটা মানে 15 সেকেন্ডের সিনও দেখতে ইচ্ছে করছে না। তো গোটা ছবির পরিপ্রেক্ষিতে, সিকোয়েন্সের পরিপ্রেক্ষিতে, আগে পরে সিন সব মিলিয়ে সেই অর্থেই সব মিলিয়েই স্থির হয় আর কি কতটা থাকা উচিত। তবে এটা ঠিক যে অ্যাটেনশন স্প্যান তো কমেছে, মানুষের কমেছে, এবং সেই অনুযায়ী এবং প্রচুর পরিমাণ ভিডিও দেখার যে অভ্যেস হওয়াতে আগে একটা শর্টের লেন্থ যে পরিমাণ রাখতে হতো দর্শকে বোঝানোর জন্যে বা দর্শক গ্রহণ করার জন্যে, এখন অনেক ফাস্ট করা যায় এখন, এবং অনেক অল্প ইনফরমেশনে দর্শককে বুঝিয়ে দেওয়া যায়। আগের মতো অত বিস্তার না করলেও হয়, ডায়লগের দিক দিয়ে বা ভিজুয়ালের দিক দিয়ে অনেক অল্প প্রয়াসে অনেক সময় বুঝিয়ে দেওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস সুজয়দা, এটা আমি এই ছবিটার ক্ষেত্রে বলছি, কারণ জিদ্দাদের ছবি অনেক দিন ধরে শ্যুট হয়, বাট ইন জেনারেল আমাদের এখানে তো ইনফ্রাস্ট্রাকচার কমে গেছে, অল্প দিনের ছবি হচ্ছে, তো তাই জন্য এই ক্লোজ একটা মাস্টার নিয়ে নিলাম, এরকমভাবেই বেশিরভাগ কাজ হয়। তো সেখানে আপনি যখন এডিটর হিসেবে বসছেন, আপনি দেখছেন শর্টের ভেরিয়েশন বেশি নেই, তো তখন সেটা কতটা ফ্রাস্ট্রেটিং হয়, এবং সেখানে একটা সিনকে বার করার জন্য যখন আপনি দেখছেন শর্টের বেশি ভেরিয়েশন নেই, তো সেটা কী করে ম্যানেজ করেন অ্যাজ এ এডিটর? না, সেইটা হচ্ছে এই অল্প দিনের শুটিংয়ে বাকিদের হয়তো
অল্প দিনে হয়ে যাচ্ছে, কিন্তু সম্পাদকদের কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে, কাজ অনেক বেড়ে গেছে। তবে একটা 10 দিনে যেমন হচ্ছে 10-12 দিনে, আবার এখন বেশিরভাগ ছবি কিন্তু একাধিক ক্যামেরা ইউজ হচ্ছে। সুতরাং আবার আরেক দিক থেকে আমি মেটেরিয়াল বেশি পাচ্ছিও, দুটো ক্যামেরা থাকায় ভ্যারিয়েশন আসছে, এবং এডিটারের দায়িত্ব কিন্তু এবং অনেক বেড়ে গেছে, এবং ডিজিটালি যেহেতু অনেক বেশি পরিমাণ শ্যুট করা যায়, নেগেটিভের খরচার কথা ভাবতে হয় না। সুতরাং এখন কিন্তু 10 দিনেই মাল্টি ক্যামেরা ইউজ করে প্রচুর পরিমাণ মেটেরিয়াল আসছে এবং অপশনও থাকছে। তো আমাদের দায়িত্ব বেড়ে গেছে এডিটারদের, এটাকে বলতে পারি। সবাইকে তোমাকে ফিরে আসবো, এর আগে তুমি জিদ্দার প্রোডাকশনেই দুটো ছবি করেছো, সুইজারল্যান্ড করেছো, আইকুকু আই করেছো, কিন্তু সেখানে জিদ্দা নিজে ছিল না। এবার জিদ্দা মানেই হচ্ছে তার একটা ফ্যান ফলোইং আছে হিউজ, সে এক ধরনের ছবি করে, তার ফ্যানদের একটা এক্সপেকটেশন আছে। তো সেইখানে তাকে হ্যান্ডেল করা, মানে ওই স্টার ইমেজটাকে মাথায় রেখে সেটাকে ব্যালেন্স করা, এবং তার সাথে এতগুলো পার্শ্ব চরিত্র আছে এবং সেখানে প্রত্যেকটাতে তুমি ভালো ভালো অ্যাক্টার্সদেরকে কাস্ট করেছো, মানে তাদেরকে স্পেসও দিতে হবে। তো সেই রকম একটা জিনিস করা, এবং জিদ্দাকে অ্যাজ অ্যান অ্যাক্টর প্রথমবার হ্যান্ডেল করলে সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। এতগুলো চরিত্র হ্যান্ডেল করা বা জিদ্দার যে স্টারডম, সব আগে বলবো যে স্ক্রিপ্টটা যদি ভালো হয় না, তখন কিন্তু সবাই কনভিন্সড হয়ে যায়। তখন যদি আমি একটা চরিত্র নিয়ে খরচদার কাছে যাই, খরচদা রাজি হবে, অমরিশদা রাজি হবে, এবং সব প্রথমে তো আমাদের নায়ক মূল কেন্দ্রীয় চরিত্র ঠিক করতে হয়, তিনিও রাজি হবেন। এবং সবসময় জিদ্দা কিন্তু এরকম না যে লার্জার দ্যান লাইফ এবং সব কিছুতেই তাকে এইভাবে দেখাতে হবে, এরকম নয়। তিনি বলেন যে কোয়ালিটি জিনিস আনো আমার কাছে, যদি আমার মনে হয়, আমি ভেতর থেকে অন্তর থেকে ফিল করি যে সিনেমাটা ভালো, তখন আমি যে কোনো চরিত্র করতে রাজি। তো ওই রকম কোনো বাধ্যবাধকতা থাকে না যে আমাকে এইভাবেই তার এন্ট্রি দিতে হবে বা কিছু। এবার এটা আলাদা ব্যাপার যে বুমেরাঙে তার একটা লার্জার দ্যান লাইফ এন্ট্রি হয়েছে, সেটা কিন্তু স্ক্রিপ্টের খাতিরেই, চিত্রনাট্যের প্রয়োজনেই হয়েছে। আর আমি তো জানি, মানে আমি শুনেছি এরকম যে জিদ্দা তোমাকে প্রচন্ড ভালোবাসে, সে তো অবশ্যই তাই জন্যই কনভিন্স হয়ে গেছে নাকি? না না না, সেটা নয়। কনভিন্স হওয়ার পর ছবি তৈরি হয়, তখন তোমরা জানতে পারো। কিন্তু এরকম অনেক কনসেপ্ট থাকে যেগুলো হয়তো ভালো লাগে না, রিজেক্ট হয়, সেগুলো তোমরা জানতে পারো না। তাহলে বলতে এই রে ভালোবাসাটা কমে গেছে নাকি? সেটা নয়, ভালোবাসা নিজের জায়গায়, ওটা পার্সোনাল একটা রিলেশন, আর এটা প্রফেশনাল একটা জায়গা। সেখানে আমাদের সবাই সৎ থাকা উচিত, সেখানে কোনো পার্সোনাল ইকুয়েশন না আসাই উচিত। আর আরেকটা পেপারে আমি আর্টিকেল দেখেছিলাম যেখানে বলছো যে তুমি জিদ্দার সাথে আরও একটা ছবি করার কথা ছিল, ভূতের রাজা দিল বর বলে, পরমব্রত চট্টোপাধ্যায় এবং জিদ্দা, কিন্তু সেটা তারপরে এখন শোনা যাচ্ছে যে ব্যাক বার্নারে চলে গেছে। এটা কেন? দেখো, একটা ছবি কোন সময় আসবে, কি তার ফেট হবে, সেগুলো অনেকগুলো জিনিসের ওপর, প্যারামিটারের ওপর নির্ভর করে। এইরকম নয় যে ভূতের রাজা দিল বর একদম হবে না, কিন্তু আমরা একটু হোল্ড করেছি, একটু মার্কেট দেখি কি হচ্ছে, বুমেরাং রিলিজ হোক, ভূতের রাজা দিল বর নিশ্চয়ই আসবে, সঠিক সময় আসবে, ভালো করে আসবে। আচ্ছা, আর পরবর্তী ছাড়া মানে ভূতের মানে জিদ্দাদের প্রোডাকশন হাউস ছাড়া অন্য কোথাও কিছু কাজ করার এই মুহূর্তে একটা আমার ওয়েব সিরিজ চলছে হইচয়ের সঙ্গে। পাউলি দাম রয়েছে মূল কেন্দ্রীয় চরিত্রে, শঙ্কর দেবনাথ, চন্দন সেন, সৌরভ চক্রবর্তী, এরা সবাই রয়েছেন। তো ওইটার ওপর আমি খুব আশাবাদী, অনেকটাই শ্যুট হয়ে গেছে, আর 2 দিনের বাকি। এটা চল, বাহ, গ্রেট। আচ্ছা, এই যে চরিত্রটা মানে যে ডাবল রোল করছে আর কি, রোবটের চরিত্রটা, তোমার মনে হয়নি যে আমি যদি মানে রুক্মিণী মৈত্র জেনারেলি মানে স্টারদের সাথেই ছবি করেছে, কিন্তু আমি এইটার ওপর অনেক কিছু দাঁড়িয়েছে, কারণ একটা রোবটের চরিত্র মানে ওই জিনিসটাই হচ্ছে সেন্ট্রাল থিম আর কি ছবিটা। তো তোমার মনে হয় যে আমি যদি এরকম কোনো অ্যাক্ট্রেসকে নিয়ে, যাকে মানে সো কল্ড অ্যাক্ট্রেস বলা হয় রাদার দেন মানে গ্ল্যাম কোশেন্ট হিরোইন না নিয়ে, আমি যদি কোনো আরও বেটার অ্যাক্ট্রেসকে নিই, তাহলে আমার ওটা পুল অফ করতে ইজি হবে, এটা মনে হয়নি? হ্যাঁ, কিন্তু রুক্মিণী তো ভালো অ্যাক্ট্রেস, যথেষ্ট ভালো অ্যাক্ট্রেস। তো আমার তো রুক্মিণীর সঙ্গে কাজ করে সুইজারল্যান্ডে খুবই ভালো লেগেছে। তো রুক্মিণীর অভিনয় নিয়ে আমার কখনো কোনো সন্দেহ নেই, এবং প্রোডাকশন হাউস জিদ্দা এদের কাউরির নেই। তো আমরা প্রথম থেকে খুব ক্লিয়ার ছিলাম যে সমরের চরিত্রে জিদ্দা এবং ঈশা এবং নিশার চরিত্রে রুক্মিণী মাত্র। তো সেইভাবে আলাদা কিছু আমরা ভাবিনি। মানে প্রথম থেকেই স্ক্রিপ্ট লেখার সময় থেকেই ভেবে নিয়েছিলে এটা? হ্যাঁ, মোটামুটি একটা ঠিক ছিল। লেখার পর ফার্স্ট ড্রাফট যখন আমরা পড়ে শোনাই, তখন থেকেই মোটামুটি ছিল যে আমরা এরকম একটা কাস্টিংয়ে যেতে পারি। এবং ওদের দুজনকে একসঙ্গে স্ক্রিনে অসম্ভব ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে, প্রিমিয়াম লাগছে।
এবং রুক্মিণী যে রোবটের চরিত্র অভিনয় করেছে সেইটা দেখবে মানে তাকে রোবটই লাগে, কিন্তু মানে একটা মানুষ তাকে বলছে যে এই মানুষটা রোবট, এরকম নয়, রোবটই। তার চোখের পলক পড়ার ওপর যে কন্ট্রোলটা এনেছে সেটা কিন্তু তারিফ করার মতো। মানে একটা মানুষের দেখো তুমি কতবার চোখ ব্লিঙ্ক করছো, আমিও করছি, সুজয় দা, সবাই করে। এইটাকে কন্ট্রোল করা অ্যাক্টিংয়ের সময় এবং অ্যাক্টিং করা, এটা কিন্তু তারিফের ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে কি, মানে এটা আমরা বলছি না, মানে এটা জেনারেল পারসেপশন হয়ে গেছে বাংলা ছবির ক্ষেত্রে, যে হিন্দি ছবি যদি কোনো সেম কনসেপ্টের আগে চলে আসে তখনই এটা কপি ইত্যাদি বলা হয়। তো এটা তোমরা পরিষ্কার বলে দিয়েছো যে নাটক থেকে অ্যাডাপ্টেড, বাট তার সত্ত্বেও এই শাহিদ কাপুরের একটা ছবি বেরিয়েছিল তেরি বাতোঁ মে উলঝা জিয়া, তো ওটার সাথে অনেক কম্প্যারিজন ইত্যাদি অনেকে করেছে। তো এইগুলো নিয়ে তোমার কি মনে মানে খারাপ লাগে, দুঃখ হয় যখন দেখো এরকম হচ্ছে? একটু খারাপ লাগে, কিন্তু এই খারাপ লাগাগুলোকে সরিয়ে রাখতে হবে, কারণ লোকজন কি বলছে তার উপর তো আমার হাত নেই। তারা কি বলছে কি লিখছে সেটা আমি করতে পারবো না। আমরা যেটা করতে পারি সেটা ভালো করে ছবিটা বানাতে পারি। আর আমার মনে হয় যারা বলছেন তারা নিশ্চয়ই হিন্দি ছবিটিও দেখেননি, সেই না দেখার কারণেই তারা বলছেন। তারা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এই ট্রেলারটা দেখার পরেই বুঝতে পারতেন যে সম্পূর্ণ আলাদা দুটো ছবি। অনেক দিন কিন্তু মানে মন খুলে হাসার মতো বাংলায় ছবি আসেনি, কমেডি ছবি আসেনি। আপনারা সবাই মিলে দেখতে আসুন। আর এইটা বলবো যে এটা একটা নির্মল সরল আনন্দ পাওয়ার মতো ছবি, নির্মল বিনোদনের ছবি। ফ্যামিলির সবাই মিলে আসুন, দেখুন, মজা পাবেন, হাসতে হাসতে বাড়ি যাবেন। এই পরিচালক তো বলেই দিলেন, জমজমাট ছবি, সবাই মিলে দেখুন একসাথে, দারুণ ভালো লাগবে। ধন্যবাদ।